কৌশিক, এবার তোর পালা, তুই গল্প শুরু কর। ভূতের গল্পের ব্যাপারে তেমন কিছু জানি না ভাই। সবার সম্মতি নিয়ে। আরে বস বস, বন্ধুদের আবার সম্বন্ধের প্রয়োজন আছে নাকি? আমাদের সামনে যে ব্যক্তিটা বসে রয়েছে, যাকে আমরা কৌশিক বলছি, সে আমাদের কলেজের টপার প্লাস কলেজ ক্রিকেট টিমের স্ট্রাইক ব্যাটসম্যান, আর বর্তমানে আইটি সেক্টরের কর্মরত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এছাড়াও তার আর একটা পরিচয় আছে, সে একজন দুধে ভূত বিজ্ঞানী। ভূত মানে ব্যাপারটা একটু ভালো করে বলো। এটা সম্বন্ধে আমিও বেশি কিছু জানি না, তবে হ্যাঁ, কৌশিকের একটা গ্রুপ আছে যাদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে ভূতের বাড়ির সন্ধান পেলে সেখানে গিয়ে হানা দেওয়া আর ভিডিও রেকর্ডিং করে ওটা একটা ভৌতিক আর অ্যাডভেঞ্চার একটা সাইট আছে, তোমরা হয়তো শুনেছো, অশরীরীর খোঁজ, এখানে পোস্ট করা। এর মধ্যে নয় করে হাজারখানিক ফলোয়ার জুটিয়ে নিয়েছে, ভাবতে পারো। এর মধ্যে কিরে কৌশিক, এতদিনের সম্পর্ক কই? আগে তো কখনো বলিসনি তুই, মানে এইসবও করিস? সেরকম কিছু না, সবে 3-4 জন বন্ধু মিলে চালাচ্ছে, সবে শুরু বলতে পারিস। আর অভি, আমাদের যে গ্রুপটা রয়েছে তার নাম অশরীর খোঁজে না, অশরীর খোঁজে আমরা। তবে যে বললি তোর কাছে ভূতের গল্প নেই, তোর কাছেই তো সবার চেয়ে বেশি ভূতের গল্প থাকার কথা। নে রে বল, একটা ওর মধ্যে হারিম করা ভূতের গল্প বল, একটু শুনি দেখি। দেখ, আমাদের গল্পগুলো নয় বুজরকি, নয় ধাপ্পাবাজ, আর নয় এক সত্য ঘটনা। আমি তো ছাড়, যার ব্যাখ্যা কোনো বিজ্ঞানও দিয়ে দিতে পারবে না। এরকম ঘটনা খুব কম, হাজারে একটা বলতে পারিস। কৌশিক, তার মানে তুই বলতে চাইছিস এগুলি সব সত্য ঘটনা, আর মেনে নিলে এগুলি প্রমাণিত হবে যে ভূত আছে। দেখ উজ্জ্বল, তোকে আমি সে কথা বলিনি। আমি যা ওখানে ঘটতে দেখেছি তা আমি তোকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে অক্ষম। আমি তোকে সেই কথাই বললাম। ঠিক আছে, তাহলে শোনা দেখি তোর সাথে জীবনে ঘটে যাওয়া সব থেকে ভয়ঙ্কর ভূতের গল্পটা। আর আমি ঘোষণা করছি, আমি কৌশিক বাবু ভূতের গল্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেব। আর যদি না করতে পারি, কাল দুপুরে সকলের জন্য লাঞ্চের ব্যবস্থা আমি করব। চালাচ্ছি কলকাতার টুকটাক কয়েকটা ভূতের বাড়িতেও গেছিলাম, বলা বাহুল্য অনেক গাঁজাখড়ি গল্প ছাড়া আর কিছু না। আমি আর আকাশ একদিন আমাদের রুমে বসে, তখন রাত কটা হবে, 8টা, 8:30। একটা কথা তো আমাকে বলাই হয়নি, অশরীরীর খোঁজে আমরা মোট আমাদের 4 জন মেম্বার, আমি, আকাশ, সুজয় আর তুফান। বাহ বাহ, শুরুতে 4 মূর্তি রে, বাহ, ভালো ভালো। তুফান 1 সপ্তাহ ধরে আসছিল না, ওর কোনো ব্যক্তিগত সমস্যার কারণে। আমি আর আকাশ ঠিক করি অফিস থেকে আসার পথে ওর বাড়িতে গিয়ে আমরা দেখা করব, তারপরে আমরা বিকেলে সবাই মিলে একসাথে মিট করব। সেদিন বাড়ি গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। পরের দিন সোমবার, অফিস যেতে হতো, কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। The number you are calling is switched off. Please call again later. যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে, দয়া করে পুনরায় চেষ্টা করুন। आप जिस नंबर पे कॉल कर হ্যালো Call is now being recorded. হ্যালো, হ্যাঁ ভাই বল। তুফান কি তোকে ফোন করেছিল? হ্যাঁ, এই 2-1টা রিং দিলাম, মিস কল, ফোন করলাম, ওকে তো সুইচ অফ বললো। কেন, তোকেও কি ফোন করেছিল? হ্যাঁ, আমাকেও করেছিল, আমিও 2-1টা রিং তারপর
হ্যাঁ, আমাকে 39 সেকেন্ডের ভিডিও পাঠিয়েছিল। তাহলে তুফান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না পাঠিয়ে সবাইকে আলাদা আলাদা কেন ভিডিও পাঠালো? ঠিক আছে, আমাকে সুজয়কে বল ভিডিওটা ফরওয়ার্ড করার জন্য। ও হ্যাঁ, তাহলে কালকে আমরা ওর বাড়িতে গিয়ে দেখা করে আসবো। ঠিক আছে, আর আমাকে সুজয়কে বলিস যে ভিডিওটা ফরওয়ার্ড করে দেওয়ার জন্য। ঠিক আছে। গ্রুপে ভিডিওটা পাঠাবো, কিন্তু এখানে লক্ষ্য করার বিষয়, একটা ভিডিও 39 সেকেন্ড, একটা ভিডিও 42 সেকেন্ড, আর সুজয় যে ভিডিওটা পাঠিয়েছে সেটা 5 সেকেন্ডে। দাদা তুমি শক্ত করে ধরো, আমি টানছি। শক্ত করে ধরো, একটা ফোন করতে হবে। হ্যালো, ভিডিওটা দেখেছিস? হ্যাঁ আমি দেখেছি। হ্যালো ভাই, হ্যালো, আমি আর আকাশ কালকে অফিস থেকে ফিরে তুফানের সাথে দেখা করতে যাব, তুইও তাহলে জয়েন কর। ঠিক আছে। ঠিক আছে, রাখছি। সকালে আমরা তুফানের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওখানে গিয়ে একটা অবাক করা জিনিস লক্ষ্য করলাম। ওদের বাড়িতে গিয়ে জানতে পারলাম তুফান 1 সপ্তাহ আগে ওর মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। এর মধ্যে কোথায় কোথায় আকাশ ওর দাদার কাছ থেকে তুফানের ডায়েরিটা নিয়ে নিল। বলছি কি ওইদিকে কি ভালো খেজুরের রস পাওয়া যায় কি? না মানে বলছিলাম, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার কিন্তু সত্যি সত্যি ওই ছেলেটার জন্য চিন্তা হচ্ছে। এ কৌশিক, তুই বল, ওর ফাজলামি ছাড়। ডায়েরিতে কি লেখা আছে? এই আমাদের এতদিনের অভিযানের কথাই লেখা আছে ভাই। কি হলো? কি দেখলি? ভাই ডায়েরিটা পড়ে যা বুঝলাম, ও এখানে এক দূর সম্পর্কের মামার কথা বলেছে, যার নাম রাধানাথ বন্দ্যোপাধ্যায়। তবে ওর এই লেখায় তুফান ওনাকে বুড়ো মামা বলে ডাকতো। আব আয়া উঠ পাহাড় কা নিচে, এই বুড়া মামা দাদুটা নিঘাত পূর্ণিমা রাতে বাঁশবাগানের নিচে কাপড় পরা। বুঝলি সুমিত, কোথাও পড়েছিলাম যে বাঙালিদের 99% ভূতের গল্প এই বলেই শুরু হয় যে বিশ্বস্তকে ভূত দেখেছে, কিন্তু সে কখনো নিজে বলে না যে আমি ভূত দেখেছি। যা দেখে মনে হচ্ছে কৌশিকের গল্পটা ওই দিকেই যাচ্ছে। ভাই আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। না হলে ভাব, ও এমন ভিডিও আমাদের পাঠাবে কেন? নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে। ও আরেকটা কথা, ভদ্রলোক নাকি ভূত পুষতেন ও তাদের দিয়ে নানান কাজ করাতেন, তার নির্দেশ মতো কাজ করত। আর উনি নাকি ছিলেন পিচার সিদ্ধ। ওরে বাবারে, শেষ এই গল্প ভূত ধরা তান্ত্রিক। আরে তারানাথ তান্ত্রিকের কততম সংস্করণ রে ভাই। দেখ, তোরা সব ক্ষেত্রে যদি এরকম করিস তাহলে থাক, আমি আর বলবো না। আমি তো বলতেও চাইনি, তোরা জোর করলি তাই বললাম, কিন্তু তোরা তখন থেকে। সরি ভাই, আমি এই কান ধরলাম, আমি আর হাসবো না, ঠিক আছে? আমি পুরো সিরিয়াস, সবাই সিরিয়াস হয়ে যাও, ঠিক আছে? কৌশিকের গল্প শুরু করছো তুমি? শুরু কর, আর বলবে না বলছে। তবে ওর বাড়ির লোকের সাথে কথা বলে জানতে পারলাম ওই বুড়ো মামা লোকটিকে প্রায় 80 থেকে 90 বছর কেউ দেখেনি। কোনো পরিজন না থাকায় ধীরে ধীরে পাড়ার লোকেদের মন থেকে তিনি মুছেই যায়, খোঁজ রাখেনি। উনি একরকম হারিয়েই গেছে। কিন্তু তুই যে বললি তুফানের সঙ্গে ওনার যোগাযোগ আছে, তাহলে? হ্যাঁ, আমরা প্রথমে সেটা বুঝতে পারিনি তুফানের সাথে ওনার কিভাবে যোগাযোগ হচ্ছে, তবে সেটা পরে বুঝতে পারি। ওর মামার বাড়ি আগেও একবার গেছি, চিনতে অসুবিধা হবে না বলে তখনই ওর মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি।
পুরো নিশ্চিত ছিলাম তুফান ওর বুড়ো মামা দাদুর কাছেই গেছে আর ওখানে গিয়েই বিপদে পড়েছে। আমাদের জন্য আরেকটা ধাক্কা অপেক্ষা করছে। কি সেটা? আচ্ছা ভাই, তুফান কালকে আমাদের একটা ভিডিও পাঠিয়েছে রাত্রে। ভিডিওটাতে শোনা যাচ্ছে ও কাউকে দাদা বলে ডাকছে। আমরা ভেবেছিলাম ওর মামাতো দাদা সুবিমল ওর সাথে আছে, কিন্তু এখানে শুধু দেখলাম সুবিমল বাড়িতেই রয়েছে, সুস্থ অবস্থায় রয়েছে। চল তো ভাই কোচ সাহেবের বাড়িতে। খেপেছে, আমি ওখানে যাবো। ওখানে সন্ধ্যাবেলা অনেক ভৌতিক ঘটনা শোনা যায়। ওর বেতাত্তা রয়েছে, তোমরা যাচ্ছ যাও। সকালবেলা বেঁচে ফেলে তোমাদের হয়েছে, তোমরা বেঁচে ফেললে হয়েছে, যাও সরো। তারপর আমরা জানতে পারলাম ওই পানির ব্যাপারে। তোরা কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ ভাই, কি সব আওয়াজ আসছে। আসুন আসুন, কৌশিক বাবু, আকাশ বাবুরা আসুন এইদিকে আমার সাথে। মানে লোকটা আমাদের চেনে নাকি? দেখে তো মনে হচ্ছে না যে আমরা চিনি। আপনি কে? আমি তো মানে দূর সম্পর্কের দাদা, ও বললো বলে আমি এগিয়ে এলাম আর কি। ও, আপনি তুফানের দাদা? গতকাল রাতে ও আর আপনি? হ্যাঁ, আমরা এখানেই এসেছিলাম সত্যি সত্যি ভূত দেখবো বলে। আর তারপরে ও আপনার চ্যানেলের কথা বললো ভালো করে ভিডিও শুট করে আপনাদের পাঠাবে। আচ্ছা, আপনিই তাহলে তুফানের দাদা? কাল রাত থেকে আপনি এখানেই আছেন, অথচ আমরা কিছুক্ষণ আগে যখন তুফানের মামা বাড়িতে গেলাম আপনার বিষয়ে তো কিছু বললো না ওনারা। আরে বাবা, দাদা মানে কি রক্তের সম্পর্কের দাদা নাকি? পাড়া তুই তো, এখানে এলে আমাকে একটু সম্মান করে, তাই আমি ওকে ভাই বলে ডাকি, এই আর কি, এর বেশি কিছু নয়। মশাই চলুন তো, আসুন আসুন। আচ্ছা, আপনি বুড়ো মামা দাদু বলে কাউকে চেনেন? ও, ওই অকর্মা ঢেকিটার নামও পেয়েছেন দেখছি। তা কোথায় পেলেন ওই রাস্কেলটার নাম? আপনি ওনার সম্বন্ধে তো বাজে কথা বলছেন কেন? বলবো না, 100 বার বলবো, বেশ করবো বলবো। বুড়োর ভীমরতি, ঘাটের মরা নিজে মরবি মর না, ওই ছেলেটাকে এভাবে বিপদের মুখে ঠেলে ফেলার কোনো মানে হয়? মানে তুফান কি বিপদে পড়েছে কোনো? বিপদে মানে? বেঁচে আছে এখনো আপনাদের 14 গোষ্ঠীর ভাগ্য। বললেন আপনি? তুফান কোথায়? ওই গোমস্ত বাড়ির ভেতরেই আছে। ও ওখানে গেছিল কি কারণে? সাথে আপনিও গেছিলেন, আপনি অক্ষর তো ফিরে আসলেন কিভাবে? আরে ছাড়ুন তো মশাই আমার কথা, আমি ছিলাম বলেই তো এখনো প্রাণে বেঁচে আছে, তাহলে আপনাদের বন্ধু ভবলীলার সঙ্গ হয়ে যেত। আপনি প্লিজ হেয়ালিটা বন্ধ করে বলবেন কি হয়েছে? আর কি বলবো মশাই, সব ভুতুরে ব্যাপার বুঝলেন। ওই বাড়ির গৃহকর্তা, মানে ওনার নাম ছিল সিলভেস্টার গোমস, যাতে পর্তুগিজ। বাপ ঠাকুরদা জলদস্যুবৃত্তি করে জমানো অঢেল টাকা। শোনা যায় ইংরেজ পুলিশের তাড়া খেয়ে সাহেব নাকি এখানে চলে আসে ছোটবেলায় বাবা মার হাত ধরে, তারপরে এখানেই বড় হওয়া। এখানকার মেয়ে বিয়ে করে বাঙালি জামাই হওয়ার শখ। তা চলছিল বেশ ভালোই, হঠাৎ করে ওই বুড়োর সাথে গোম সাহেবের আলাপ, তারপর পঞ্চাই করিয়ে সম্পর্কের মাখামাখি, তারপর যা হয় আর কি। যা হয়েছিল মানে ওখানে কি হয়েছিল? তার থেকেও বড় কথা, সেগুলো তো অনেক দিন পুরনো কথা। আজকের দিনে এইসব। হ্যাঁ, অনেকদিন আগেকার কথাই তো, সাল 1932। সেই বছরে এই 21শে ডিসেম্বর ওই বুড়ো গোম সাহেবের হাতে খুন হন। আর আমি কোথায় বলতে চাইলাম মশাই, আপনারাই তো তখন থেকে খুঁচি খুঁচি আমার মাথা খাচ্ছে। দেখুন দাদা, আমাদের একটাই পরিষ্কার কথা, 1932 সালের ঘটনা নিয়ে আমাদের জানার কোনো দরকার নেই। আমাদের পরিষ্কার কথা, তুফান কোথায়, ওকে আমরা সুস্থভাবে বাড়ি ফিরে চাইতে আসছি। হয় না? মানে হয় না মানে কি বলছেন আপনি? আরে বোঝার চেষ্টা করুন, আপনাদের বন্ধু ওই বাড়ির ভেতর ঢুকেছিল, ওখান থেকে তো একা বেরোতে পারবে না। নেহাত আমি ছিলাম, তাই প্রাণে মরেনি। আপনাদের শখ 16 আনা, সুস্থ বন্ধুকে ফেরত চাই। এটা মগের মুল্লুক নাকি? তাহলে আপনি সুস্থ অবস্থায় বেরোলেন কিভাবে? কে বলেছে আমি সুস্থ শরীরে বেরিয়েছি? এ মশাই, তখন থেকে আপনি উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন, ইয়ার কি হচ্ছে নাকি এটা? দেখুন, বেশি ফ্যাচ ফ্যাচ করবেন না।
ভেতরে যান, গিয়ে তুফানকে বের করে নিয়ে আসুন। আর হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন, ওই ঘরে একটা নেগেটিভ শক্তির ঘন মেঘ আছে, ওর ভেতরেও ভুল করেও ঢুকবেন না। আর যদি ঢোকে তাহলে যতক্ষণ না বাইরে থেকে কেউ টানছে ততক্ষণ কিন্তু বেরোতে পারবেন না। আর এই কথাটা খেয়াল রাখবেন। চলি। আপনি যাবেন না? খেপেছেন মশাই? 1932 থেকে 2024 টানা 92 বছর ওখানে আটকে থেকে কাল রাতেই ছাড়া পেয়েছি। আর কেউ যায় ওখানে? উফ, আপনারা যান যান, আপনাদের বন্ধুকে নিয়ে আসুন, যান যান। বলছে কি লোকটা? এবার অনেক হয়েছে, দেব 2-4 কা। বলুন আপনি কে? ভক্তকে? ওরে বাবা, আমার পেছনে পড়ে না থেকে যান না, বন্ধুকে গিয়ে নিয়ে আসুন। এ তো আজব চালা, বলে তো দিলাম নাকি। এবার যান, গিয়ে বন্ধুকে নিয়ে আসুন। এখন দুপুর 1:16, বড় জোর 1:22 পর্যন্ত বাঁচবে, মানে আর 6 মিনিট। তারপরে মারা গেলে আমাকে কিন্তু দোষ দিতে পারবেন না, এই বলে দিল। সুজয়, ধত্ত, আমরা তুফানকে নিয়ে আসি। তো ভাই তোকে বললাম না ওখানে থাকতে। আরে ও কেমন উল্টো পাল্টা বকছিল, আর জন্য ওকে বেঁধে রেখে চলে গেছে। ঠিক আছে, চ দেখি। ভাই তোর কোনো অসুবিধা নেই, আমরা আছি। কই ও? এখানে তো বেঁধে রেখেছিলাম। ঠিক আছে ঠিক আছে, একে ধর, একে এখন বাড়ির দিকে নিয়ে চ তাড়াতাড়ি। চ ভাই। বুঝলাম কোনো ভারী কিছু ওর মাথার উপর চেপে বসেছিল, যেটাকে সরানোর জন্য ও আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। তবে ততক্ষণে আমরা বুঝে গেছি যে লোকটা আমাদের পথ দেখে নিয়ে গেছিল সে আসলে কে ছিল। আরে ভাই তুফান। হ্যাঁ তুফান এই তো ভালো, সাবধানে ভাই। বস উদয়, তুইও বস। আচ্ছা তুফান, আমাদের মধ্যে না একটা কৌতূহল রয়েই গেল। কি বল? তোকে যখন আমরা উদ্ধার করার জন্য গোম সাহেবের বাড়িতে গেলাম, তখন সুজয়ের বুকে একটা গোপ্রো ক্যামেরা লাগানো ছিল। ক্যামেরাটা একটা ছোট ভিডিও আমরা দেখলাম যেখানে আমি আর কৌশিকই রয়েছে। তোর পাড়াতে তো দাদার কোনো ভিডিও ওখানে নেই। এই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে একটা কৌতূহল রয়েছে। তোরা তো জানিস যে আমার বুড়ো মামা দাদু একজন তান্ত্রিক ছিলেন। সেই সূত্রেই গোম সাহেবের সাথে আমার বুড়ো মামা দাদুর পরিচয় হয়। এই বাজি ধরেছিলেন যে উনি ওনার তন্ত্র বলে ওই ঘরের নেগেটিভ এনার্জিকে উনি খণ্ডন করতে পারবেন, কিন্তু উনি সেটা পারেননি। জিনিসটা হয়েছিল ঠিক তার উল্টো। উনি সেটা পারেন না, উনি আটকা পড়ে যান ওই ঘরের নেগেটিভ শক্তিতে। ওনার তন্ত্রবল থাকায় ততক্ষণে উনি প্রাণে মরেননি। উনি প্রতিশোধ নেওয়ার জন্য উনি ওনার পিচার শক্তি দ্বারা সাহেব ও তার পরিবারকে খুন করলেও কিন্তু নিজেকে মুক্ত করতে পারেননি। ওইখানে ওনার পেটেরা খুঁজতে থাকে এমন একজনকে যে ওনার শরীরটাকে ওই নেগেটিভ এনার্জির টান থেকে বের করে আনতে পারে। আর তোরা তো জানিস আমি অশরীরী খোঁজে কখনোই ভয় পাইনি। আজ ভয় পাইনি বলেই আমার এই অবস্থা হয়। কিন্তু তুফান সবই তো বুঝলাম, তবে লোকটা কে ছিল? আরে কৌশিক, বুঝলি না রে, ওটাই তোমার বুড়ো মামা দাদু ছিল, যে যুবকের বেশ ধরে তোদেরকে এগিয়ে আনতে গেছিল। তবে আমরা সেটাই আন্দাজ করেছিলাম। ঠিক আছে ভাই, তুই রেস্ট নে, আমরা এখন উঠি। আমার সময় হলো ভাই, সাবধানে থাকিস। বলছি সুজয়, তুই একটু শোন না, তোর সাথে কথা আছে। ঠিক আছে ভাই।
ও তাহলে থাকুক, আমরা গেলাম, সাবধানে থাকিস ভাই। কিন্তু কৌশিক, আমাদের যে এগিয়ে নিয়ে যেতে এসেছিল সে যদি তুফানের বুড়ো মামা দাদু হয়ে থাকে, তাহলে ভিডিওতে অন্ধকার ঘরে ও দাদা বলে কাকে ডাকছিল? বাদ দে আকাশ, ওকে আমরা সুস্থভাবে নিয়ে আসতে পেরেছি, এটাই বড় কথা। বাদ দে, চল। নিন দাদা, চাটা নিন। ও রঘু কাকা, এখন তো এইটাই দরকার ছিল, গল্পের মাঝে চাটাই বেশি দরকার ছিল। আচ্ছা রঘু কাকা, হ্যাঁ। কৌশিকদার ভূতের গল্প শুনে কি ভয় পেয়ে গেলে নাকি? না না, এরকম গল্প তো আমাদের গ্রামে কতই শোনা যায়, কিন্তু কৌশিক দাদা বাবুর একটু ভুল আছে। কেন, তোমারও কিছু বলার আছে নাকি? কিন্তু তোমরা কি বুড়ো মামা দাদুকে দেখেছো তোমরা চোখে? না দেখিনি, কিন্তু তুফান যে বললো। তার থেকেও বড় কথা, ওই দিন যে আপনাদের এগিয়ে নিয়ে যেতে এসেছিল, সে যদি বুড়ো মামা দাদু হয়, তাহলে ও ভিডিওতে দাদা বলে কাকে ডেকেছিল? তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো, কিন্তু যুক্তি দিয়ে তোমাকে বোঝাতে হবে। আমি কিন্তু যুক্তি ছাড়া তোমার কোনো কথা মানবো না। তো যুক্তি টুক্তি জানি না বাবু, কাল সকালবেলা একটা চিঠি পেয়েছি আপনার উদ্দেশ্যে, সেই চিঠিটা পড়ে যতটুকু জানলাম ওইটুখানি বললাম। চিঠি? আমাকে এখানে কে চিঠি লিখবে? তাহলে আপনারা চাটা খান, আমি চিঠিটা নিয়ে আসছি। তার থেকে বড় কথা, আমার নামে এখানে কে চিঠি পাঠালো? এখানেও আসলো কি করে? এই নিন কৌশিক দাদা বাবু চিঠিটা। কৌশিক, প্রথমেই বলি এটা তো 2024, তার মানে আজ আমার বয়স হলো কম বেশি প্রায় 134 বছর হবে যদি বেঁচে থাকতাম, বুঝলে? আর তোমার বয়স তো 26, তার মানে তোমাকে আমি নাম ধরেই ডাকি। যাই হোক, যেটা বলার জন্য তোমাকে আমি চিঠি লিখছি সেটা হলো, তোমার বন্ধু মানে ওই তুফান যে গল্পটা বলেছে সবটাই মিথ্যা। রাধানাথ মানে তুফানের বুড়ো মামা আসলে একজন তান্ত্রিক ছিলেন, কিন্তু তার থেকেও বেশি ছিল তার লোভ। আমার সাথে ওই রাধানাথ ভালো খাতির পাতালেও সেটা যে শুধুমাত্র আমার বাড়িতে অনেক টাকা লুকোনো আছে সেই ধারণার বশবর্তী হয়ে সেটা আমি কদিন পরেই বুঝতে পারি। আর ওকে আমি বা আমাকে কেউ খুন করেনি, আর আমার ওই ঘরটাতেও নেগেটিভ শক্তি আছে, এটাও পুরো মিথ্যা কথা। তোমরা নিজেরা গিয়েও একবার দেখে আসতে পারো। তবে রাধানাথের উদ্দেশ্য যাই থাক, আমাদের সাথে বেশ পারিবারিক সম্পর্ক তৈরি হয়। আর খুন, আমার আত্মার চিৎকার, এগুলো বানানো ছাড়া আর কিছুই নয়। গ্রামে গ্রামে এরকম অনেক গল্পই পাবে। তবে রাধানাথ মানে তোমাদের বুড়ো মামা দাদু তার ডায়েরিতে যে কথাগুলো লিখেছিল সেটা তোমাদের ভুতুড়ে দলে তুফানের হাতে পড়লে ও সত্যি সত্যি ওই সম্পত্তি উদ্ধার করবে বলে ঠিক করে। তাই ও তোমাদেরকে কিছু না বলেই ওখানে এসে খোঁজ শুরু করেছিল। অতএব বুঝতেই পারছো, ও আদতে ভূতের ভিডিও করে আসেনি, ও এসেছিল লুকিয়ে রাখা ধনসম্পত্তির খোঁজে। আর যদি ধরা পড়ে যেত তাহলে ও ব্যবহার করতো তোমাদের অশরীরীর খোঁজ ও আমরা চ্যানেলের নাম। কি নামটা ঠিক বললাম তো? যাই হোক, তাতে লোকের সন্দেহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যেত সহজে। আর তোমাদের বন্ধুর কাজে ওকে সাহায্য করেছে ওই হাফ পাগলা ভজহরি। ও ওখানেই থাকে, রাতে মাতাল ও দিনে পাগল একটা ছেলে, তবে মনটা ভালো। তোমরা যদি একটু খেতে দাও তো যা বলবে তাই করে দেবে। তবে হ্যাঁ, ওই আহত থাকার অ্যাক্টিংটা তুফান বেশ ভালোই করেছিল, কি বলো? তোমরা পুরো ধোঁকা খেয়ে গেছিলে। আর হ্যাঁ দেখো, আর একটা কথা বলাই হয়নি, তোমাদের আরেকজন বন্ধু কি যেন নাম ঠিক মনে পড়ছে না, তবে যে ওই ছবি তোলে তোমাদের গ্রুপে, ওকে একটু চেপে ধরলেই ভিডিওতে কিভাবে পাগলা ভজহরিকে বাদ দিয়েছে সেটা জানতে পারবে। তবে ও অবশ্য সবটাই করেছে তুফানের কথাতে। আর আমি অত্যন্ত দুঃখিত,
তোমার বন্ধুদের কাছে বলা তোমার গল্পটা নিয়ে হেনস্থা হতে হলো। তবে তুফান আর অভিদেরকে বলো ভূত কিন্তু সত্যি সত্যি আছে, অযথা সবসময় ওদের নিয়ে মজা করতে নেই। কে লিখেছে চিঠিটা? এখানে নাম লেখা রয়েছে সিলভেস্টার গোমস, তারিখ 12ই জুন 1958। এটা কিভাবে সম্ভব? ফ্রেন্ড, ওয়েলকাম আওয়ার ফান্টু ফ্যামিলি। পান্টু ফ্যামিলির তরফ থেকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন কিছু ট্রাই করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টটা খুব পরিমাণে দরকার। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। টাটা।